আবার কি? হ্যালো শিক্ষার্থী, আজকে আমরা সমাধান করব রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড 2018 সালের অংশীদারি প্রশ্নের সমাধান করব। জাওয়াদ, নাসিব ও নবীন একটি অংশীদার কারবারে 3 জন অংশীদার 2017 সালে 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল 80,000, 60,000 এবং 50,000 টাকা। 2017 সালের 1 জানুয়ারি তারিখে তাদের চলতি হিসাবের ব্যালেন্স উদ্বৃত্ত ছিল জাওয়াদের 5,000 টাকা, এটা ক্রেডিট উদ্বৃত্ত ছিল। নাসিফের ছিল 2,500 টাকা ডেবিট উদ্বৃত্ত, নবীনের 3,700 টাকা ক্রেডিট উদ্বৃত্ত। সম্ভাব্য লাভের আশায় জাওয়াদ ও নাসিব ব্যবসায় থেকে প্রতি মাসের শুরুতে 800 টাকা এবং 500 টাকা এবং নবীন প্রতি মাসের শেষে 700 টাকা করে নগদ উত্তোলন করে। নগদ উত্তোলন ছাড়াও জাওয়াদ ব্যক্তিগত ব্যবহারের জন্য 5,000 টাকার পণ্য ব্যবসায় হতে উত্তোলন করে, যা হিসাবের বইতে লেখা হয়নি। নাসিব সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে 12,000 টাকা করে বেতন পায়। মূলধন ও নগদ উত্তোলনের উপর বার্ষিক 6% সুদ ধার্য করা হয়। তারা যথাক্রমে 3-2-1 অনুপাতে মুনাফা ও ক্ষতি বন্টন করে নেয়। উপরোক্ত সমন্বয় সাধনের পূর্বে 2017 সালের 31 ডিসেম্বর তারিখে মুনাফার পরিমাণ ছিল 54,800 টাকা। কনঙে বলা ছিল অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো। খতে ছিল লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো এবং গতে ছিল নাফিস ও নবীনের চলতি হিসাব তৈরি করো। গতে আমাদের চলতি হিসাব দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা উদ্দীপকটাকে আরেকটুভাবে আলোচনা করি। এখানে উদ্দীপকে যদি কী বলা আছে যে 3 জন অংশীদার জাওয়াদ, নাসিব ও নবীন, তাদের মূলধন ছিল 80,000 এবং 60,000 টাকা। এটা তাদের মূলধন ছিল এবং চলতি হিসাবে একটা ব্যালেন্স দেওয়া আছে। ব্যালেন্স কি দেওয়া আছে? জাওয়াদের আছে ক্রেডিট দিকে, নাসিফের ডেবিটে এবং নবীনের ক্রেডিটে ব্যালেন্সটা দেওয়া আছে। উত্তোলন ছিল প্রতি মাসের শুরুতে ছিল জাওয়াদ 8,000 টাকা, নাসিব শুরুতে, এরা কিন্তু শুরুতে করছে, জাওয়াদ এবং নাসিব শুরুতে 500 টাকা এবং নবীন প্রতি মাসের শেষে 700 টাকা। এছাড়া পণ্য উত্তোলন করে জাওয়াদ 5,000 টাকা, যেটা হিসাবের বইতে লেখা হয়নি বা এটা, এবং বেতন পাবে হচ্ছে নাসিব প্রতি মাসে 1200 টাকা। এবং মূলধন উত্তোলনের সুদ হচ্ছে 6% এবং বন্টনের অনুপাত হচ্ছে 3-2-1 এবং তাদের মুনাফার পরিমাণ হচ্ছে, এই বিষয়গুলো সমন্বয় করার পূর্বে তাদের মুনাফা হচ্ছে 54,800 টাকা। এবং কথা বলা ছিল অংশীদারদের উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো। তার আমরা এখানে কনক সমাধান করি। অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয়, জাওয়াদ 800 টাকা, এটা 800 টাকা এবং উত্তোলনের কিন্তু প্রতি মাসের শুরুতে। জাওয়াদ এবং নাসিব হচ্ছে শুরুতে এবং নবীন হচ্ছে প্রতি মাসের শেষে। আমরা জানি প্রতি মাসে শুরুতে উত্তোলন করলে এককালীন উত্তোলন 800 টাকা, এটার উপর সুদ বের করে সুদের পরিমাণ কিন্তু সুদের পার্সেন্ট দেওয়া আছে। মূলধন উত্তোলনের সুদ কিন্তু 6%। আমরা সুদ বের করে প্রতি মাসের শুরুতে হলে 6.5 দ্বারা গুণ করব, অর্থাৎ 6.5 মাস নেব আমরা। তাহলে আমাদের এখানে মান আসতেছে 312 টাকা। এবং নাসিবও প্রতি মাসে সুদ উত্তোলন করেছে 500 টাকা প্রতি মাসের শুরুতে। তাহলে আমরা 6% উত্তোলন সুদ দেওয়া আছে, 6% করে 6.5 দ্বারা গুণ করবো, কারণ শুরুতে হলে 6.5 দ্বারা গুণ করতে হবে, তাহলে তার উত্তোলনের সুদের পরিমাণ আসবে 195 টাকা। এবং নবীন প্রতি মাসে উত্তোলন করে হচ্ছে 700 টাকা এবং প্রতি মাসের শেষে উত্তোলন করে, এবং উত্তোলনের সুদ হচ্ছে 6%, প্রতি মাসের শেষে হলে আমরা 5.5 দ্বারা গুণ করবো, তাহলে তার উত্তোলনের পরিমাণ আসবে 231 টাকা। খতে বলা ছিল লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। তার আমরা লিখব জাওয়াদ, নাসিব এবং নবীনের লাভ লোকসান আবন্টন হিসাব 2017 সালে 31 সমাপ্ত বছরের জন্য। প্রথমে কারবারের নিট লাভ কত দেওয়া ছিল? মুনাফা ছিল কিন্তু 54,800 টাকা। এটি আমরা ক্রেডিটের দিকে লিখব। আমরা কীভাবে লিখব? বিশদ আয় বিবরণী নিট লাভ 54,800 টাকা। ক্রেডিট দিকে কেন লিখলাম? কারণ আয় বা লাভের উদ্বৃত্ত ক্রেডিট হয়, যখন আমরা ক্রেডিট দিকে লিখছি। আর বিশদ আয় বিবরণী কেন লিখছি? অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি এই নিট লাভটি আমরা বিশদ আয় বিবরণী থেকে বের করছি। তোমরা জানো যে বিশদ আয় বিবরণীর মাধ্যমে মোট লাভ এবং নিট লাভ নির্ণয় করা হয়। এবং অঙ্কে মূলধনের সুদের কথা বলা আছে। মূলধনের সুদ হচ্ছে 6%। উত্তোলন এবং মূলধনের সুদ কিন্তু আমাদের 6%। এটা আমরা কিন্তু শুরুতে এটা আলোচনা করছি। এবং মূলধনের সুদ, মূলধন ক্রেডিট, তাই মূলধনের সুদ আমরা কোথায় লিখব? ডেবিটে লিখব। তো এখানে আমরা শিরোনাম কি করছি? অংশীদারদের চলতি হিসাব শিরোনাম করছি। আর প্রশ্ন হচ্ছে চলতি হিসাব কখন শিরোনাম করব আর মূলধন হিসাব কখন শিরোনাম করব। এখানে গতে দেখো, গতে দেওয়া ছিল অংশীদারদের চলতি হিসাব তৈরি করো। চলতি হিসাব তৈরি করতে বললে তাহলে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব যখন প্রস্তুত করবো তখন তার শিরোনামগুলো অংশীদারদের চলতি হিসাব হবে। যে কোনো এখানে আমরা শিরোনাম দিয়েছি অংশীদারদের চলতি হিসাব। এবং মূলধনের সুদ, মূলধন ছিল হচ্ছে যা 6% মূলধনের সুদ, এটা ছিল 80,000 টাকা। তা 80,000-এর 6% কিন্তু 6,4800 টাকা হয়। তো মূলধন কত ছিল? মূলধন ছিল আমাদের 80,000 গুণন 6%, তাহলে 6% উপর কিন্তু 4800 হবে। এবং নাসের মূলধন ছিল হচ্ছে 60,000 টাকা, তাহলে 60,000-এর 6% আমাদের কত হবে? 60,000-এর 6% কিন্তু 3600 টাকা। এবং নবীনের ছিল 50,000 টাকা। 50,000 টাকার 6%, 50,000 টাকার 6% হবে আমাদের 3,000 টাকা। তাহলে আমাদের মূলধনের সুদ হচ্ছে, মোট মূলধনের সুদ 11,400 টাকা।
এবং উত্তোলনের সুদ বলা আছে, এবং উত্তোলন সুদ আমরা জানি ক্রেডিট দিকে লিখতে হয়, উত্তোলন ডেবিট, উত্তোলন সুদ ক্রেডিট। এবং উত্তোলন সুদ কিন্তু আমরা কতে তৈরি করছি, কতে আমরা নির্ণয় যেটা করেছি সেটাই আমরা এখানে বসাইতেছি, এবং এখানে উত্তোলন সুদ টোটাল আসবে 738 টাকা। এবং এখন শিরোনাম লাগবে অংশদের চলতি হিসাব, উত্তোলনের সুদ। তারপর ছিল নাসিফের বেতন। নাসিফের বেতন কিন্তু ছিল প্রতি মাসে, এই যে বেতন নাসিফ পাবে প্রতি মাসে 1200 টাকা, প্রতি মাসে 1200 টাকা বেতন, এই যে বেতন প্রতি মাসে 1200 টাকা। আচ্ছা, বেতন কিন্তু আবন্টনে ডেবিট দিকে আসে, কখন আসে না, যদি বলতো বেতন ডেবিট করা হয়েছে বা সমন্বয় করা হয়েছে তাহলে বেতন আমরা আনবো না, কিন্তু এখানে এই ধরনের কিছু বলা ছিল না, তাহলে আমরা বেতন আবন্টন আসবে, চলতিতেও আসবে। যেহেতু বেতন চলতি হিসাবে যাবে তাই আমরা শিরোনাম লিখবো নাফিসের চলতি হিসাব বেতন। তাহলে তার বেতন ছিল প্রতি মাসে 1200, তাহলে প্রতি মাসে 1200 টাকা হলে 12 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আসে 14,400 টাকা তার বেতন আসতেছে। এবং এখানে বলা ছিল যে জাওয়ানের চলতি হিসাবে পণ্য উত্তোলন, এই যে এখানে পণ্য উত্তোলন দেখি আমরা কে পণ্য উত্তোলন করছিল, পণ্য উত্তোলন করে জাওয়াত 5,000 টাকার পণ্য উত্তোলন করেন, হিসাবের বইতে লেখা হয়নি। পণ্য উত্তোলন এখানে আসবে, যদি বলা থাকতো পণ্য উত্তোলন হিসাবভুক্ত করা হয়েছে তাহলে আবন্টনে আসবে না, নাহলে আবন্টনে আসবে। হিসাবভুক্ত করা হয়নি তাও আসবে, হিসাবভুক্ত কিছু বলা নেই তাও আসবে। কিছু বলা নেই মানে কি, জাস্ট লেখা আছে যে নাফিস জাওয়াত পণ্য উত্তোলন করছে, সেটাকে হিসাবভুক্ত করা হয়েছে বা করা হয়নি এই ধরনের কোনো কিছু বলা নেই, তাও কিন্তু পণ্য উত্তোলন এখানে আসবে। কখন আসবে না, হিসাবভুক্ত করা হয়েছে বলা থাকলে আসবে না। এখানে কিন্তু বলা আছে হিসাবের বইতে লেখা হয়নি, তাহলে পণ্য উত্তোলন আসবে। পণ্য উত্তোলন কত ছিল, 4000 টাকা। তাহলে এখানে আমরা লিখব জাওয়াদের চলতি হিসাব। জাওয়াদের কেন লিখলাম, যেহেতু পণ্য উত্তোলন শুধুমাত্র জাওয়াত করেছে, তাহলে আমরা লিখব জাওয়াদের চলতি হিসাব পণ্য উত্তোলন 5,000 টাকা। তাহলে এখন আমরা কি করব, আমরা ক্রেডিট দিকের এই যোগগুলো দিয়ে দেবো। 54,800 টাকা, 738 টাকা, 5,000 টাকা যোগ করলে আমাদের যোগফল আসবে 60,538 টাকা। এবং এই 60,538 টাকা কিন্তু আমরা ডেবিট দিকে নিয়ে আসবো, এবং ডেবিট দিকে আনার পর এই 60,538 থেকে আমরা 11,400 এবং 14,400 টাকা আমরা মাইনাস করবো, তাহলে আমাদের এখানে আসবে 34,738 টাকা। মানে এই টাকাটা কিন্তু আমরা এই অংশের জন্য ভাগ করে নেব। সেক্ষেত্রে আমরা শিরোনাম কি লিখব, অংশীদারদের চলতি হিসাব মুনাফার অংশ, এবং মুনাফার অনুপাত কিন্তু দেওয়া আছে 3-2-1। আমরা এখানে শুরুতে আলোচনা করছিলাম যে ওদের মুনাফার অনুপাত, বন্টন অনুপাত হচ্ছে 3-2-1। তাহলে আমরা কি করব, এই অংশটাকে আমরা 3-2-1 অনুপাতে আমরা ভাগ করব। কোন অংশটাকে, আমরা এই যে বন্টনযোগ্য মুনাফা, তাহলে এটাকে আমরা কীভাবে ভাগ করব, 34,738 টাকা। তাহলে 3-2-1, তাহলে কত হচ্ছে, 2 আর 1 3, 3 6, তাহলে প্রথম জন পাবে 6-এর 3 অংশ, তারপরের জন পাবে কত, 6-এর 2 অংশ, তারপরের জন পাবে 6-এর 1 অংশ। 6 কীভাবে পেয়েছি, এই যে 3, মানে জাওয়াত নেবে 3 অংশ, নাফিস নেবে 2 অংশ এবং নবীন নেবে 1 অংশ, তাহলে টোটাল 6 অংশ করতে হবে। তাহলে 6 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ প্রথম জন, দ্বিতীয় জন হচ্ছে 6 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, নবীন হচ্ছে 6 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ। তাহলে এখানে আমাদের বন্টনযোগ্য মুনাফাটা আমরা এখানে লিখব। তা এখানে গতে বলা ছিল অংশে চলতি হিসাব তৈরি করা, এবং সেই চলতি হিসাবে বলা ছিল হচ্ছে যে নাসিব এবং নবীনের চলতি হিসাব তৈরি করতে বলছে। আচ্ছা, চলতি হিসাব আমরা কীভাবে করবো, তাহলে আমরা এখানে লিখলাম অংশীদারদের নাফিস ও নবীনের চলতি হিসাব ডেবিট ক্রেডিট। চলতি হিসাবে আমরা প্রথমে কী করবো, যে ওদের যে চলতি হিসাবে একটা ব্যালেন্স দেওয়া আছে, যে চলতি হিসাবের ব্যালেন্স, হ্যাঁ আমাদের চলতি হিসাব করতে হচ্ছে নাফিস এবং নবীনের, নাফিস এবং নবীনে। আচ্ছা, নাফিসের চলতি হিসাবটা কোথায় দেওয়া ছিল, ডেবিটে, যে চলতি হিসাবের উদ্বৃত্ত দেওয়া ছিল ডেবিট, এবং নবীনেরটা দেওয়া ছিল ক্রেডিটে। এই ধরনের চলতি হিসাবের উদ্বৃত্ত যদি দেওয়া থাকে, চলতি হিসাবের ক্ষেত্রে কখনো এই ধরনের উদ্বৃত্ত দেওয়া থাকে কোনো অঙ্কে থাকে না, যদি দেওয়া থাকে তাহলে আমরা চলতি হিসাবে কী লিখব, যারটা ডেবিটে ছিল, যে নবীনেরটা ক্রেডিটে ছিল তাই নবীনেরটা আমি ক্রেডিট দিকে লিখছি, যে ব্যালেন্স বিডি দিয়ে, জানুয়ারি মাসের 1 তারিখে যে ব্যালেন্স বিডি দিয়ে। আর নাফিসেরটা ছিল ডেবিটে, যে চলতি হিসাবের উদ্বৃত্ত কোথায় ছিল, নাফিসেরটা ডেবিটে, তাহলে আমি এটা ডেবিট লিখছি ব্যালেন্স বিডি দিয়ে। আর একটা জিনিস মনে রাখতে হবে, চলতি হিসাবে মূলধন এবং অতিরিক্ত মূলধন আসবে না, চলতি হিসাবে কিন্তু ঋণের সুদ আসবে। চলতি হিসাবে কী কী আসবে না, মূলধন এবং অতিরিক্ত মূলধন আসবে না, মূলধনের সুদ আসবে। তাহলে চলতি হিসাবে কী আসবে, প্রথম আমরা ব্যালেন্স বিটা দিলে লিখবো কি, যদি এই ধরনের চলতি হিসাবে কোনো ব্যালেন্স দেওয়া থাকে সেটা আমরা লিখবো, যদি না থাকে লিখবো না। লিখলে কোথায় লিখবো, যার ব্যালেন্স ক্রেডিটে দেওয়া আছে তারটা ক্রেডিটে লিখবো, যারটা ডেবিট দেওয়া আছে তারটা ডেবিটে লিখবো, এবং সেটা ব্যালেন্স বিডি 1 তারিখ দিয়ে লিখবো, যে আমরা ব্যালেন্স বিডি 1 তারিখ দিয়ে লিখেছি, ঠিক আছে। এটা যদি থাকে আমরা লিখবো, অন্যথায় লিখবো না। তাহলে কী লিখবো না, মূলধন এবং অতিরিক্ত মূলধন আমরা আনবো না। তারপর আমরা কী লিখবো, উত্তোলন হিসাব, আমরা জানি উত্তোলনটা ডেবিট দিকে লিখতে হয়, এবং সেটা 31 ডিসেম্বরে লিখবো আমরা উত্তোলন হিসাব। উত্তোলনটা কীভাবে লিখবো, ওদের উত্তোলন কিন্তু মান্থলি দেওয়া আছে, নবীনের উত্তোলন কী আছে, প্রতি মাসের শুরুতে 6,000, আর নাফিসের, আর নবীন হচ্ছে প্রতি মাসের শেষে 7,000। প্রতি মাস বললেই কিন্তু 12 দিয়ে গুণ করবো, তাহলে প্রতি মাসে যদি শুরুতে যদি 6,000 হয় তাহলে 12 দিয়ে গুণ করলে 6,000, এবং ওর প্রতি মাসের শেষে 7,000, তাহলে 1 বছরে যেহেতু অঙ্কটা, তাহলে 12 দিয়ে গুণ করলে 7 × 84 8,400। তাহলে নাফিসের ছিল প্রতি মাসের শুরুতে
তাহলে আমরা 12 দিয়ে গুণ করবো, আর ওটা ছিল প্রতি মাসের শেষে। প্রতি মাস গুণ থাকলে আমরা 12 দিয়ে গুণ করবো, ঠিক আছে। তাহলে উত্তোলনের পরিমাণ আসতেছে 6,000 এবং 8,400 টাকা। 6,000 এবং 8,400 টাকা 12 দিয়ে গুণ করছি। এক মাসে উত্তোলন 500, তাই 12 দিয়ে গুণ করছি। প্রতি মাসের শেষে 700, 12 দিয়ে গুণ করলে 8,400 টাকা। এখানে আমরা উত্তোলনটা লিখছি, যে এখানে আমরা উত্তোলনটা লিখছি। আচ্ছা, এখন আমরা আসি, তাহলে এখন আমরা কী করবো, যে লাভ লোকসান আবন্টনের ডেবিটেরটা লিখবো ক্রেডিটে, ক্রেডিটটা লিখবো ডেবিটে। আচ্ছা, লাভ লোকসান আবন্টনের ডেবিটে কী ছিল, ডেবিটে ছিল মূলধনের সুদ ছিল, যেটা কিনা আমরা এখানে ক্রেডিটে লিখবো। এই যে আমরা এখানে ক্রেডিটে লিখছি মূলধনের সুদ। এখন মূলধনের সুদটা লেখার সময় আমরা এখানে শিরোনাম করছি লাভ লোকসান আবন্টন হিসাবে, এবং তারিখ দিয়েছি 31 ডিসেম্বর। প্রশ্ন হচ্ছে কেন 31 ডিসেম্বর দিলাম, আর লাভ লোকসান আবন্টন শিরোনাম আমরা কেন লিখলাম। এই যে মূলধনের সুদের লিখে আমরা লাভ লোকসান আবন্টন থেকে নিয়ে আসছি, এই যে লাভ লোকসান আবন্টন থেকে নিয়ে আসছি, এই জন্য আমরা এখানে লাভ লোকসান আবন্টন লিখবো। এবং 31 ডিসেম্বর কেন দিচ্ছি, আমরা লাভ লোকসান আবন্টন 31 ডিসেম্বর প্রস্তুত করা হয়, যে কারণে আমরা এখানে 31 ডিসেম্বর লিখছি। আচ্ছা, তারপর এখানে মূলধনের সুদ কী ছিল, এই যে নাফিসের ছিল 3600 এবং নবীনের ছিল 3000, যে নাফিসের 3600 এবং নবীনের 3000 টাকা, সেটা কিন্তু আমরা এখানে লিখছি। তারপর ছিল নাফিসের বেতন ছিল কত, 14,400 টাকা। এই যে আমরা লিখছি বেতন, বেতন লিখছি কত, 14,400। নাফিসের বেতন যেহেতু নাফিসের ঘরে লেখা হয়েছে, আর লাভ লোকসান আবন্টন হিসাবে আর লেখা দরকার নেই, শুরুতে আমরা শিরোনাম লিখছি। আচ্ছা, বেতন কিন্তু এখানে আবার আসবে না, কখন আসবে না, যদি বলে বেতন গ্রহণ করেছে তাহলে এটা আসতো না। তারপর কি আছে, এখানে মুনাফার অংশ আছে, এই যে মুনাফার অংশ কোথায় আছে, ডেবিটে আছে। মুনাফার অংশ কোথায় আছে, ডেবিটে। তাহলে এখানে কোথায় আসবে, এখানে কিন্তু আসবে ক্রেডিটে। মুনাফার অংশ ছিল নাফিস আর নবীন, যেহেতু আমরা এই দুজনের চলতি হিসাব করতেছি, তাহলে এই দুজনে, একজনের হচ্ছে নাফিসের হচ্ছে 11,579 আর নবীনের হচ্ছে 5,790 টাকা, যেটা আমরা এখান থেকে যে আমরা ক্রেডিট দিকে লিখলাম 11,579 টাকা এবং 5,790 টাকা। তাহলে আমরা কী বুঝলাম, যে ডেবিট দিকেরটা আমরা চলতি হিসাবে ক্রেডিটে লিখব। এখন ক্রেডিটের যেটা ছিল সেটা আমরা ডেবিটে লিখব। ক্রেডিটে কী ছিল, ক্রেডিটে ছিল হচ্ছে উত্তোলনের সুদ এবং পণ্য উত্তোলন। আচ্ছা, উত্তোলনের সুদ কাটটা নিব আমরা নাফিস আর নবীনের, কারণ এই দুজনে যেহেতু আমরা চলতি হিসাব করতেছি। নাফিসের 195 এবং এর নবীনের হচ্ছে 231 টাকা। মিনিট কোথায় ছিল, ক্রেডিটে ছিল। তাহলে আবনের চলতি হিসাবে কোথায় যাবে, ডেবিটে যাবে। এই যে আমরা এখানে ডেবিটে লিখছি উত্তোলনের সুদ, নাফিসের 195 এবং নবীনের 231 টাকা। তার জন্য আমরা এখানে শিরোনাম কি লিখছি, লাভ লোকসান আবন্টন হিসাব। কেন আবন্টন হিসাব লিখলাম, কারণ এটি আমরা আবন্টন হিসাব থেকে নিয়ে আসছি, যে কারণে আমরা লিখছি। আর এখানে কী ছিল, কার ছিল, পণ্য উত্তোলন, জাওয়াদের পণ্য উত্তোলন ছিল, যেটা কিন্তু আমরা চলতি হিসাব আনিনি। কেন আনিনি, কারণ আমরা চলতি হিসাব করতেছি নাফিস আর নবীনের, ঠিক আছে। তাহলে এই চলতি হিসাব যখন আমরা করবো, আমরা জানি মূলধন হিসাবের ক্ষেত্রে সবসময় ক্রেডিট বেশি হয়, কিন্তু চলতি হিসাবের ক্ষেত্রে ক্রেডিটও বেশি হতে পারে, ডেবিটও বেশি হতে পারে। তাহলে এখানে আমরা দেখি নবীনের ক্রেডিটে কত আছে, 3,700, 3,000, 5,790, আর ডেবিটে কত আছে 8,400 এবং 231 টাকা। তাহলে বোঝা যাচ্ছে যে ক্রেডিটে বেশি। তার ক্রেডিটটা যোগ করি, যদি আমরা এই তিনটা যদি যোগ করি তাহলে যোগফল আসে 12,490 টাকা। এটা লিখে আমরা ক্রস করলাম, এটাও আমরা কিন্তু এখানে নবীনের ঘরে নিয়ে আসলাম। নবীনের ঘর থেকে যদি আমরা 8,400 এবং 231 টাকা যদি বাদ দিই, তাহলে তার এখানে পরিমাণ আসতেছে 3,859 টাকা। আচ্ছা, তাহলে এটাকে আমরা কী লিখবো, ব্যালেন্স সিডি নামে লিখবো। এই যে আমরা এখানে লিখেছি ব্যালেন্স সিডি, এবং সেটাও 31 ডিসেম্বর। আবার আমরা দেখি নাফিসের এখানে কী আছে, 3600, 14,400, 11,579 টাকা, এবং এখানে কিন্তু তার ডেবিট আছে 2,500 এবং 6,000 এবং 195। তাহলে বোঝা যাচ্ছে ক্রেডিট বেশি। তাহলে ক্রেডিটে যদি আমরা 3600, 14,400 এবং 11,579 যদি যোগ করি, তাহলে যোগফল আসতেছে আমাদের 29,579 টাকা। এই টাকাটা কিন্তু আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা কী করলাম, এখান থেকে আমরা নাফিসের যে 2,500, 6,000 এবং 195 টাকাগুলো আমরা কী করলাম, বাদ দিয়ে দিলাম। বাদ দিলে এখানে ব্যালেন্স আসতেছে আমাদের 20,884 টাকা। এটি কী হবে, এখানকার ব্যালেন্স সিডি। আর আমরা জানি সিডি যেদিকে ব্যালেন্স ক্রেডিট বিডি হয় উল্টো দিকে। তাহলে সিডি কোথায় ছিল, ক্রেডিট ডেবিটে ছিল, তাহলে বিডি হবে কোথায়, ক্রেডিটে। বিডিতে আমরা লিখবো যেহেতু 17 সালের 31 ডিসেম্বর এবং বিডি হয় জানুয়ারি মাসের পরের মাসে 1 তারিখ, তার ডিসেম্বর পরের মাসে জানুয়ারি 1 তারিখে। এই যে সিডি যে টাকাটা আছে 20,000, নাফিসেরটাই কিন্তু এখানে নাফিসের ঘরে আসবে। এই সিডির টাকাটাই এখানে নবীনেরটা নবীনের ঘরেই আসবে, অর্থাৎ সিডিটাই এখানে আসবে।